এইখানে জামাত ইসলাম চেয়েছিল মোল্লা ফারুক নামে এক ছেলের দিতে। এর না আছে এলাকায় কোনো প্রভাব, না আছে কোনো ভোট, না আছে পরিচিতি, কিছু নেই, ঢাকায় থাকে, সে যায় আক্তারের বন্ধু, এই জন্য তারা জামাত ইসলাম দিবে। আমি জামাত ইসলাম বলছি যে ভাই এটা দিতে হবে, এটা আমার আসন, আমার দিতে হবে, এটা আমি চাইলাম, আমি চাই নিয়ে তারপরে এই অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে এটা করেছি যে আপনি নির্বাচন করবেন। বিশাল ব্যবধানে জিতেছে সেখানে চুয়াডাঙ্গা দুইটা আসনই জামাত পেয়েছে। আমি শুরুর থেকে একটু বলি যে জামাতের সাথে যখন এই জোটটা হয়, এই জোটের সময় নানান দিন দরবার, একবার আসে যায় আসে, এনসিপিও বিএনপির সাথে জোট বেঁধে ফেলে, এরকম অবস্থা আর কি, হুমকি দেয়, বুঝছেন। তো এরা 30টা আসন নিল। ভাই 30টা আসন কি মনে করে নিলেন আমার বলেন তো একটু। মামুনুল হক 20 আসন, তার 50 আসন দিতে হবে। তারপরে এগ্রেড প্রার্থী ওই যে রেজু ফজু চরমনার এই মাতালটা 150 আসন চেয়েছে, মানে ওনারে 150 দিতে হবে। জামাতের নেতৃত্বের জোটে জামাত 100 আসনই করবে, আর অন্যান্য যারা জোটের সঙ্গী আছে তাদেরকে বাকি 50টা। কি শিয়ালের ভাগ বুঝতে পারছেন। তাদের এ গ্রেডের 143টা প্রার্থী, সেই এ গ্রেডের প্রার্থীর কই চাচা, আপনি নিজে 2 আসনে দাঁড়িয়েছেন, ভাবটা দেখেন তার। ধরেন দলের প্রধান আছে না, যেমন খালেদা জিয়া, শেখ হাসিনা, ওনারা যেমন দাঁড়াইতো, তারেক রহমানও 2 আসনে দাঁড়িয়েছেন। তো ওনার এই দলের প্রধান হইলে আবার 3টা 4, আমি জানি না এটা কেন করে, তো 3টা 4টা 5টা আসনে এরকম দাঁড়ায়, এটা আমাদের দেশের কোথায় রেওয়াজ এরকম। তো উনি ওই ভাবটা ধরতে গিয়েছেন, উনি একটা 2 আসনে দাঁড়িয়েছেন। ওরে বাবা রে বাবা, 2 আসনে দাঁড়িয়ে 2 আসনে উনি হেরে গিয়েছেন। কত বড় এ গ্রেডের ক্যান্ডিডেট আপনি, দলের প্রধান, আপনি বুঝেন। একটাও পায় নাই, বলছিলাম না আরও অনেকদিন আগে, বলছিলাম না এই 2টার একটাও পাশ করবে না, একটাও পাশ করে নাই। 143 আসন কই, চাপ দিয়া জামাতের কাছ থেকে নিতে হবে। এই একই চাপ দিয়া যখন চরমনায় চলে গেল মামুনুল হক হুজুর, সেই চাপটা দিয়া এই সুযোগটা কাজে লাগায় কতগুলি আসন নিয়ে নিল। ভাই আপনার সবগুলি আসনে এই যে এনসিপির পোলাপানগুলো, তাদের 1 টাকা পয়সা নাই তো, এদের জামাতের টাকা পয়সা দিয়া তারপরে বিভিন্ন মানুষজন তাদের সাহায্য সহযোগিতা করে তারপরে তাদের নির্বাচনের খরচটা যোগাইল। তো আপনার তো নাই, আপনি 30টা নিলেন কেন। এদের অনেকেই আছে যারা টাকার অভাবে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তা আমি নিজে যতটুকু পেরেছি, এরে ওরে না তারে বলে টোলে এরকম আমি নিজে থেকেও বলেছি অনেককে, এটা হয়ে যায়। তারপরে জামাত ইসলাম তো তাদের সহায়তা করেছেই। তো এইভাবে তো আপনি 30 আসন নিলেন কেন। এই যে চুয়াডাঙ্গা 1 আসনে, এটা আমার ইস্যু। আমি এই শরীফকে নিয়ে 15 মিনিটস করেছিলাম, বিশাল চাঁদাবাজ, ধর্ষক একটা মেয়েকে ধর্ষণ করে, তারে ভুয়া বিয়ে করে তারপর শারীরিক সম্পর্ক করে মেয়েটারে তারপর ছেড়ে দিছে। সেই মেয়েটা যখন তারা চাপ দিছে, তার মাদকের আসামি বানায় জেলখানা, এখনও জেলে আছে সেই মহিলা। সেই মহিলা একজন বিএনপির কর্মী, তার ভাই বিএনপি আওয়ামী লীগের সময় অনেকবার জেল খেটেছে, অনেক নির্যাতন সহ্য করেছে, অনেক মামলা আছে তার নামে। সেই ছেলেটার বোনটাকে, আপনার ওর বোনটাও জামাত এই বিএনপি করতো, একই সাথে রাজনীতি করতো, গান গায় মহিলা, সেই গানের শিল্পীটাকে আপনার জেলখানায় নিয়ে রেখে দিয়েছে, এখনও সে জেলে। এগুলোর কারণে আমি বিএনপিকে, আমি তারেক রহমানকে বলেছি, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণীর কাছে আমি চুয়াডাঙ্গা 1 আসনের এই প্রার্থীর, আমি কোনো নির্দিষ্ট কোনো প্রার্থীর কথা বলি না, বলছি এরে সরান। এটা নিয়ে বিএনপির সাথে এবার আমার প্রথম ঝামেলার শুরু। ওমা 5 দিন পরে তারে মনোনয়ন দিয়েছেন। এত ঘাটতারাম করা তো ভাই ভালো না, তাই না। তার মান দিয়া তারপরে কি করেছেন, এখন দেখেন অবস্থা। এইখানে জামাত ইসলাম চেয়েছিল মোল্লা ফারুক নামে এক ছেলের দিতে। এর না আছে এলাকায় কোনো প্রভাব, না আছে কোনো ভোট, না আছে পরিচিতি, কিছু নেই, ঢাকায় থাকে, সে যায় আক্তারের বন্ধু, এই জন্য তারা জামাত ইসলাম দিবে। আমি জামাত ইসলাম বলছি যে ভাই এটা দিতে হবে, এটা আমার আসন, আমার দিতে হবে, এটা আমি চাইলাম, আমি চাই নিয়ে তারপরে এই অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে এটা করেছি যে আপনি নির্বাচন করবেন। বিশাল ব্যবধানে জিতেছে সেখানে চুয়াডাঙ্গা 2টা আসনই জামাত পেয়েছে, সেখানে নিয়ে দেওয়া হলো। ওখানে যদি ওই ছেলের দেওয়া হয়তো 100% সে হারতো। আমি আলেম সাহেব নাম বলে আর চাকরি হারাইতে চাই না, আলেম সাহেব আপনার জোটের সঙ্গী, বিএনপির প্রার্থীর কাছ থেকে মাত্র 1 কোটি টাকা নিয়েছে, 1 কোটি টাকা নিয়ে সিট বেঁচে দিয়েছে তিনি। ঠিক আছে ভাই আপনি করেন, আমি আমার মতো চুপচাপ থাকবো, এই হলো অবস্থা। তো আপনারা এই যে এতগুলো আসন নিয়ে তারপরে জামাত ইসলামের এটারে নষ্ট করলেন, এটা করা তো ভাই ঠিক হয় নাই। এটা করাতে আপনারও ক্ষতি হয়েছে, তাদেরও ক্ষতি হয়েছে। এই যে আজকে মামুনুল হক তিনি আপনার করছে, এই কান্নাকাটি করছেন, এখন তারা জোর করে করছেন। ভাই আপনার তো লোক নাই। আমি ঢাকা শহরের মতো জায়গায় অনেক জায়গায় শুনেছি যে মানে বেশিরভাগ সব জায়গাতেই 3জন 4জন করে তাদের লোক, এখানে এদের 1জন লোক, কোথাও লোকই নাই। তাদের বাইরে বুথ করা হয়েছে 3টা 4টা বুথ, তাদের বুথের ভেতরে পানি টানি খাবার টাবার বিরিয়ানি টিরানির অভাব নাই, আর শিবিরের ছোট একটা বুথ, এইভাবে নির্বাচন করেছে। আপনার তো লোক নাই, আপনি যে দাঁড়াইলেন, আপনার কিছু টাকা পয়সা লাগবে না, আপনার লোকজন লাগবে না যারা কিনা সবগুলো কেন্দ্রে পাহারা দিবে, এটা পারেন নাই, যে কারণে সমস্যা হয়। সব জায়গায় ছড়ায়া ছিটায় না করে 2টা আসন নিতেন, 5টা আসন নিতেন, নিয়ে আপনার লোকগুলির সব এই 5 আসনে কাজে লাগাইতেন, তাহলে রেজাল্ট পাইতেন। আপনি তো করেন নাই সেটা, আপনাকে মানুষ ভোট দিয়েছে, ভোট আপনারা দেয় নাই, ভোট এই ধানের শীষের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। এবার নৌকারে যেভাবে ঘৃণা করেছে, এবার ধানের শীষে 1.5 বছরের মানুষ ওই ঘৃণা করেছে, করে আপনাদেরকে ভোট দিয়েছে। এই দেশের মানুষের দোষ দেওয়া লাভ নাই, আপনাদের ভোট দিয়েছে, আপনারা সেই ভোট গণনা করে সেই রেজাল্টটা আপনার ঘরে আনতে পারেন, এটা আপনাদের ব্যর্থতা। তারপরেও মন্দের ভালো হইল, এই দেশের মানুষ ভালো আর মন্দের মাঝখানে যেই দেয়াল, সেটা তারা চিনতে শিখেছে।
যারা কিনা ভাবসাব মাইরা এখন মনে করেন ইনমিন কইরা তারপরে পারফিউম মেয়েরা সরকারি গাড়ি নিয়ে সংসদে যাবে, ভাই পেটার মধ্যে আপনার বাচ্চার পেটার মধ্যে পাড়া দিলে ঘুষের টাকা, চুরি টাকা, পাবলিকের চুরির টাকা আমি আপনার ঘরে, তো ভাব ছুতান কেন? আপনারা চুরি করে তারপরে এমপি হয়েছেন, চোরের মতো থাকবেন, ভাব মারার কিছু নাই। তো এই চোরেরা যে চোর সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে, আপনাদেরকে দেখায় রাখলাম। একটু নিজের ছোট মনে হয় না? যারা মনে করে বোধহয়, আমি আমার ইয়েতেও দেখলাম, আমার এই কি বলে ফেসবুকের লাস্ট যে পোস্ট ছিল সেখানে আমি দেখলাম অনেকে কমেন্ট করেছে, কিরে তুই কই হারাই গেলি কেন? এবার আমি কি চুরি করছি? আমি চোর, আমার পেটে ঘুষের টাকা, আমার পাশে পেটের মধ্যে চুরির টাকা, তোর তোর বাচ্চাদের পেটের মধ্যে এখন সরকারি গমের টাকা যাবে, সরকারি চালের টাকা যাবে, ভিজিএফ কার্ডের টাকা যাবে, ফ্যামিলি কার্ডের টাকা যাবে তোর সন্তানদের পেটের মধ্যে, তোরা খাবি এগুলি। আমি কেন লজ্জা পাবো রে? আমার লজ্জা পাওয়ার কি আছে? আমার মানুষ ভোট দিয়েছে, তোরা চুরি করেছিস, ভিডিও আছে সব জায়গার। মনে করেন যে আপনারা এখন ওনারা বলতে পারে যে ভাই সব জায়গাতে হয় নাই, সব জায়গাতে হয় না, এটা আপনারা বললো রাখে, প্রতিটা আসনে হয়েছে, ইচ অ্যান্ড এভরি কনস্টিটিউন্সি, কিন্তু যেটা হয়েছে কোনো জায়গায় কম হয়েছে বেশি হয়েছে। এখন আপনি মনে করেন যেই জায়গাগুলোতে আপনারা করলেন, দেখলেন, আপনার দল থেকে বলা হয়েছে যে এই জায়গায় আমরা চুরি করে জিতছি, ভাই এই জায়গায় চুরিটা একটু বেশি হয়ে গেছে, আরবার নির্বাচন করবো, বলছেন নাকি এখন পর্যন্ত? এই যে 2-3 মাস ধরে আপনার হুমকি দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে যাইতে দিবে না, ভোট কেন্দ্রে গেলে হাত পা গুঁড়া করে দিবে, তাদের বলা হয়েছে নাকি এই তোমার দিব না, নির্বাচন করতে দিব না? এই চুয়াডাঙ্গার কালকের দিনের ঘটনা, ভোট চলাকালীন সময়, আমার পেজে যায়েন ভাই, সব আছে এখানে। চুয়াডাঙ্গার প্রার্থীর ভাই শরীফুজ্জামান শরীফের ভাই টরিক, সে এক ভোটারে বলছে, কয় তোরা ভোট দিতে যাবি না, ভোট দিতে যাইতে দেবে না, কয় তোরা দাঁড়িপাল্লায় ভোট দিবি জানি, তোরা ভোট দিয়ে যাবে না। শোন, ভোট দিতে যেও লাভ নেই, কারণ হচ্ছে গিয়ে ওই যে দাঁড়িপাল্লায় ভোট দিলেও ওইটা ধানের শেষে কিন্তু পাস করবে। দেখেন আমার পেজের মধ্যে যাই দেখেন, গেলে এখানে পাবেন, সব কিছু আছে ওই জায়গায়। এটা হয়েছে, এইভাবেই নির্বাচনটা হয়েছে। আমরা লজ্জা পাবো কেন রে? তোরা চুরি করছিস, চোর, এমনিতে কয়দিন পরে চুরি করবি, ভোটে আসছিসও চুরি করা। হাসিনা ঠিক যেমনি চুরি করতো তোরা ওইভাবেই চুরি করছিস। তো তোদের সাথে আর হাসিনার সাথে পার্থক্য কি? তোরা না কয়দিন আগে বলতে যে ভোটের অধিকার ফিরাই দিব, তো এইটার নাম ভোটের অধিকার ফিরাই দেওয়া? যে হাসিনা যেমনি চুরি করতো সেমনি যদি করিস, দেশটারে চালা। আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, একমাত্র যারা কিছু বলি নাই এখনো পর্যন্ত সেটা হলো তারেক রহমান। তারেক রহমানের প্রতি আমাদের 2 দিন আগের ভিডিওতে বলেছি যে ওনার প্রতি একটা প্রত্যাশা এই দেশের মানুষের এখনও আছে। উনি দেশ কেমন চালাবেন আমরা জানি না, আশা করি উনি ভালো কিছু করবেন, অন্তত ভারতের ওই ফাঁদ থেকে তিনি বের হয়ে আসবেন। দুর্নীতি তারেক রহমান আপনি নিজে চাইলেও ঠেকাইতে পারবেন, ওইটা আপনার সম্ভব না, কারণ আপনার দলের মোটামুটি সবই চোর, আপনি ওইটা ঠেকাইতে পারবেন, ওইটার সমস্যা নেই, ওইটা আমরা মাইন্ড করি না। আপনি করবেন, ভারতের বিষয়টা একটু মাথায় রাখেন, এটা আপনার কাছে অনুরোধ থাকলো, তাইলে আপনার বিরুদ্ধে কখনোই কিছু বলবো না।